প্রিয় শিক্ষার্থীরা, 17-18 সেশন ইয়ার চতুর্থ বর্ষ। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে মার্কসিস্ট ফিলোসফি নিয়ে এসেছি। আজকে আমার তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা প্রথম ক্লাসটি করেছো এবং ভিডিওটি দেখেছো। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইলোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা মার্কসিস্ট ফিলোসফি সম্পর্কে বলেছিলাম, সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম, বই সম্পর্কে বলেছিলাম। আশা করি আমি তোমাদেরকে যে যে বইগুলো সাজেস্ট করেছিলাম তোমাদের সিলেবাস থেকেই এবং কিছু রেফারেন্স বই দিয়েছিলাম, তোমরা বইগুলো কালেক্ট করেছো এবং অথবা তোমরা হয়তো কালেক্ট করার চেষ্টা করছো। তো শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে যে সিলেবাসে আমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো ভাগে বিভক্ত করা ছিল। আমি তোমাদেরকে গ্রুপ এ থেকে মার্কসিস্ট ফিলোসফিটা আসলে কোথা থেকে এসেছে, অরিজিন অ্যান্ড ভিউ, এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করেছিলাম। আজও তোমাদেরকে একটু অরিজিন অ্যান্ড ভিউ সম্পর্কে একটু বলবো। আমাদের দেখো, মার্কসিস্ট ভিউ অফ দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ ফিলোসফিতে কি আছে? মার্কসিজম অ্যান্ড ট্র্যাডিশনাল ফিলোসফি, ফান্ডামেন্টাল প্রবলেম অফ ফিলোসফি, আইডিয়ালিজম ভার্সেস ম্যাটেরিয়ালিজম, মার্কসিজম অ্যাজ ফিলোসফি অফ প্র্যাকটিস, মার্কসিজম অ্যান্ড সায়েন্স। মূলত মার্কসীয় দর্শনে আমরা জানি যে মার্কসীয় দর্শনটা এটা এমন একটি মতবাদ, মার্কস তার জীবদ্দশায় এই মতবাদ সম্পর্কে তিনি বুঝতে পারেনি যে এটা একটি মতবাদ হবে। তিনি জাস্ট ওনার মতটা তিনি প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পর এঙ্গেলস, তার বন্ধু, এটাকে একটি মতবাদে পরিণত করেছিলেন। তার দর্শনের মূল বিষয় ছিল মানুষ এবং সমাজ। মানুষ এবং সমাজের কথা ভাবতে গিয়ে তিনি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। একটু বোর্ডে খেয়াল করো শিক্ষার্থীরা, যে আমাদের যে টপিকটা যে আছে, যে মার্কসিস্ট ফিলোসফি, অরিজিন অ্যান্ড ভিউ, তারপরে মার্কসীয় দর্শনের মূলেই রয়েছে মানুষ ও সমাজ। আমরা আলোচনা করেছি যে মানুষ এবং সমাজকে কেন্দ্র করে কি হয়েছে, তিনি তার দর্শন, সামাজিক চিন্তা চেতনা, অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছু মূলে মানুষ এবং সমাজ নিয়ে আলোচনা করেছেন। মানুষ কি করেছে, সমাজে বসবাস করেছে এবং সমাজের সাথে মানুষের একটি যে সম্পর্ক গড়ে তুলেছে, সেখান থেকে মানুষ শুধু সমাজের সাথে সম্পর্কটা শুধু ছিল না যে এমন যে খাওয়া পড়ার সম্পর্ক, সেটা না। মানুষ সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে সে কিছু গ্রহণ করেছে। তো শিক্ষার্থীরা, আমরা মার্কসীয় দর্শনের যে জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লাসে আমি তোমাকে একটু রিভিউ করছি, যে তিনি মানুষকে কেন, মানুষ প্রথমে দর্শন সম্পর্কে আলোচনা করছিল, যে মানুষ যখন তার জীবন এবং জগৎ সম্পর্কে সচেতন হয়ে উঠছিল, তখনই দর্শন সম্পর্কে সে আলোচনা, মানে বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো সম্পর্কে সে আলোচনা করছিল। তারই প্রেক্ষাপটে খুব প্রাচীন একটি বিষয় হলো দর্শন, যে জীবন কি, জগৎ কি, আমি কোথা থেকে এসেছি, এই জীবনের মানে কি, আমি এই পৃথিবীতে কেন এসেছি, ইত্যাদি প্রশ্ন থেকে, কৌতূহল থেকে, বিষয় থেকে মূলত দর্শনের উৎপত্তি হয়েছিল। তারই প্রেক্ষাপটে দর্শনকে অতি প্রাকৃতিক বা অতি বৈজ্ঞানিক কোনো কিছু থেকে বের করে এনে তিনি দর্শনটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটি সুচিন্তিত মত দেওয়ার চেষ্টা করেছেন এবং গণমানুষের যাতে উপকার হয়, মানুষের কথা তিনি ভেবেছেন। আমরা শিক্ষার্থীরা বারবার বলেছি, গত ক্লাসেও বলেছি, যে মার্কসীয় দর্শনের মূল বিষয় হলো মানুষ এবং সমাজ। এখন আমি তোমাদেরকে, তো সেদিন তোমরা আলোচনা করতে যে তোমাদেরকে আমি হেগেলের কথা বলেছি, ফয়ারবাখের কথা বলেছি, যে হেগেল কিন্তু মার্কস হলো, তিনি এমন একজন দার্শনিক যে তিনি তার দর্শনের বিষয়াবলীকে যে অতি বৈজ্ঞানিক থেকে বৈজ্ঞানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন, বা তিনি যে তার দর্শনের যে মূল বিষয়বস্তু দ্বান্দ্বিক বস্তুবাদ, এটা কিন্তু তিনি হেগেল এবং ফয়ারবাখের কাছ থেকে গ্রহণ করেছেন। আমরা তোমাদেরকে গত ক্লাসে পড়েছি। তো মার্কসীয় দর্শনের অরিজিন অ্যান্ড ভিউ করতে গেলে আমাদেরকে অবশ্যই হেগেলের কথা আসবে, ফয়ারবাখের কথা আসবে। হেগেলের আত্মগত ভাববাদ এবং ফয়ারবাখের যান্ত্রিক বস্তুবাদ, এই দুইটা থেকে তিনি কি করেছেন, তিনি তার দ্বান্দ্বিক বস্তুবাদী মতবাদটি গ্রহণ করেছেন। এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে।
যে হেগেল যেখানে তার এই যে ভাববাদটাকে, আত্মগত ভাববাদটাকে বা দান্দিকতাকে যেখানে তিনি পরম সত্তার দিকে নিয়ে গিয়েছেন, সেখান থেকে তিনি মার্কস কি করেছিলেন, তার এই ধারণাটাকে তিনি পরম সত্তার এই ধারণাটাকে তিনি কি করেছিলেন, তিনি যাতে বস্তু জগতে মানুষের, গণমানুষের প্রয়োজনের বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে, মানুষ এই জগতে তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন, মানুষের বিষয়াবলী হিসাবে তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন। একটু দেখো, তোমাদেরকে আমি আরেকটু পয়েন্ট আকারে দিয়েছি যে জ্ঞানের ক্ষেত্রে চূড়ান্ত বলে কিছু নেই, জ্ঞানের ক্ষেত্রে চূড়ান্ত বলে কিছু নেই। এরপরে আছে দান্দিক বস্তুবাদ মার্ক্সবাদের মূল ভিত্তি। শিক্ষার্থীরা, জ্ঞানের ক্ষেত্রে চূড়ান্ত বলে কিছু নেই, তার মানে কি, জ্ঞান হলো পরিবর্তনশীল, বিকাশের মাধ্যমে, দ্বন্দ্বের মাধ্যমে আজ যা সত্য বলে মনে হচ্ছে কাল তা পরিবর্তন হয়ে যাবে, কাল সেটা মিথ্যা হয়ে যাবে। তো চূড়ান্ত বলে কোনো কিছু নেই, সবকিছুই পরিবর্তনশীল। চূড়ান্ত এবং সার্বজনীনতাকে মার্কস অস্বীকার করেছেন। তিনি বলেছেন সময়ের সাথে সাথে, সময়ের দাবির সাথে সাথে তোমার সবকিছু পরিবর্তন ঘটবে। তিনি যে পুঁজিবাদের কথা বলেছেন, যে পুঁজিবাদী অর্থনীতি সর্বহারা শ্রেণীকে শোষণ করছে, সর্বহারা শ্রেণীর মুক্তির কথা বলেছেন। আমরা যখন ক্যাপিটালিজমে যাব তখন আমরা দেখব তিনি যেটা বলেছেন যে এটাই যে চূড়ান্ত কোনো রূপ সেটা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন যে এটারও পরিবর্তন হতে পারে, এই মতটারও পরিবর্তন হতে পারে, এই মতটাও পরিবর্তন হবে, এবং দ্বন্দ্ব এবং বিকাশের মাধ্যমে কি হবে, ধীরে ধীরে মানুষের সবকিছু একটার পর একটা পরিবর্তন হবে, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হবে। মানুষের চিন্তা চেতনা কোনো স্থির কোনো বিষয় নয়, এই জিনিসটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। দান্দিক বস্তুবাদ মার্ক্সবাদের মূল ভিত্তি। শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটা পয়েন্ট আমি দেখিয়েছি, দেখো, দান্দিক বস্তুবাদ মার্ক্সবাদের মূল ভিত্তি, যেটা শিক্ষার্থীরা তোমাদেরকে আমি বলেছি যে মার্ক্সবাদ যেটা, সেটা তোমার হলো তোমার দান্দিক বস্তুবাদ যেটা মার্ক্সবাদের মূল ভিত্তি। শিক্ষার্থীরা একটু দেখো এদিকে দেখো, জ্ঞানের ক্ষেত্রে চূড়ান্ত বলে কিছু নেই, আজ যা যথার্থ জ্ঞান আগামীকাল তা যথার্থ বলে বিবেচিত নাও হতে পারে। যথার্থ জ্ঞানকে বুঝতে হবে পরিবর্তন আর বিকাশের প্রক্রিয়ায়। বিজ্ঞান থেমে থাকে না, দ্রুত পরিবর্তনের প্রক্রিয়ায় সামনের দিকে এগিয়ে চলে। পরিবর্তন আর বিকাশের এই প্রক্রিয়ায় বিভিন্ন বিজ্ঞানের প্রাপ্ত জ্ঞান দর্শনকে আরো সমৃদ্ধ বিকশিত করে। দর্শনের ইতিহাসে মার্ক্সই প্রথম দার্শনিক জ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। মার্ক্সীয় বস্তুবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই জগতের যথার্থ জ্ঞানের পরিচয় পাওয়া যায়। প্রকৃতি ও সমাজের পরিবর্তন আর বিকাশকে বোঝা দরকার একটা সাধারণ নিয়মের মাধ্যমে। মার্ক্স এই সাধারণ নিয়মটি আবিষ্কার করেন, যার নাম দান্দিক বস্তুবাদ। দান্দিক বস্তুবাদী হলো মার্ক্সবাদের মূল ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে ভাববাদের আসল চেহারাটা তিনি তুলে ধরেন। এই দর্শনের সাহায্যে তিনি কি করেন, বৈজ্ঞানিক জ্ঞানের পরিচয় মেলে ধরেন। এভাবে তিনি কি করেন, মার্ক্সের বস্তুবাদের আসল আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা, এই যে তিনি দান্দিক বস্তুবাদের কথা বলেন, আমরা দেখতে পাই যে মার্ক্স কি করেছেন, হেগেলের কাছ থেকে তিনি এই দান্দিকতার তত্ত্বটি নিয়েছেন, এবং হেগেলের এই যে দান্দিক ভাববাদের মতবাদটি, এটি বলা যায় যে একটি যুগান্তকারী মতবাদ। এই মতবাদের মাধ্যমে তিনি কি করেছেন, পরম সত্তার বিকাশ লাভের কথা বলেছেন, একটি পরম সত্তার ধারণা আমাদেরকে দিয়েছেন, যা আলটিমেট মানে যেটার আলটিমেট গোল যেটাকে আমরা বলি, যে তিনি অধিবিদ্য দিক থেকে কিন্তু অধিবিদ্যার গ্রাস থেকে কিন্তু জগৎকে মুক্ত করতে পারেননি, কিন্তু মার্ক্স সেটা করেছেন। তিনি অধিবিদ্যার কাছ থেকে তার এই দান্দিকতাকে মানে এখান থেকে বের করে নিয়ে এসেছেন এবং বস্তু জগতে তিনি এটাকে প্রয়োগ করেছেন। এভাবে হেগেলের দান্দিক বস্তুবাদটা, মার্ক্সের এই যে দান্দিক বস্তুবাদটা সম্পূর্ণভাবে হেগেল এবং ফয়ারবাখের কাছ থেকে তিনি নিয়ে একটি যুগান্তকারী একটি মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা, মার্ক্সীয় দান্দিক মতবাদ অনুযায়ী চূড়ান্ত বিচারে প্রকৃতির ঘটনাবলী অধিবিদ্যামূলক নয়, দ্বন্দ্বমূলক। তোমরা দেখো, এটা হলো দ্বন্দ্বমূলক। দান্দিক মতবাদ হলো বিকাশের পূর্ণতম গভীরতম
দর্শিতা বর্জিত তত্ত্ব। এ হলো মানুষের জ্ঞানের আপেক্ষিকতার তত্ত্ব, যে জ্ঞানে আমরা পাই নিরন্তর বিকাশমান পদার্থের প্রতিফলন। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি ভাববাদী, যা পরম ভাবসত্তায় বিলীন হয়ে যায়। শিক্ষার্থীরা তোমরা দেখো, এভাবে আমরা যে মার্ক্সীয় দ্বান্দ্বিক মতবাদটির কথা বলছি, যে চূড়ান্ত বিচারে এটি প্রকৃতির ঘটনাবলী, অধিবিদ্যামূলক নয়, এটা হলো দ্বন্দ্বমূলক। অর্থাৎ চূড়ান্ত বিচারে মার্ক্সের এই দ্বান্দ্বিক বস্তুবাদটি দ্বন্দ্বের মাধ্যমে, বিকাশ মাধ্যমে এটি কি করে, জগতের বিকাশ লাভ করে, সমাজের বিকাশ লাভ করে। মূলত শিক্ষার্থীরা দেখো, যে দর্শনের উদ্দেশ্য হলো সত্যকে লাভ করা। সত্যকে আমরা কিভাবে জানবো? ভাববাদীদের কাছে দেখা যায় যে সত্য একটি কতগুলো আপ্ত বাক্য, অর্থাৎ কিছু মুখস্থ করা কিছু বাক্য, সেটাই হলো সত্য, যা কিনা একবার মুখস্থ করতে পারলেই এটা হয়ে যায়। দ্বান্দ্বিক বস্তুবাদ অনুযায়ী সত্য মিলবে জ্ঞান আহরণে, কিন্তু দ্বান্দ্বিক বস্তুবাদীরা বলেন যে এটা কোনো সার্বজনীন বা মুখস্থ কোনো বিদ্যা নয়। জ্ঞান আমরা আহরণ করব কিসের মাধ্যমে? বিকাশের মাধ্যমে, নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে। আমাদের চিন্তা চেতনার যখন পরিবর্তন ঘটবে, তখনই আমরা সত্যকে আবিষ্কার করব, আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি এবং সচেতনতার মাধ্যমে। যেটা আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, চেতনার কথা বলেছিলাম, যে চেতনা বলতে মার্ক্স কি বলেছিলেন, যে চেতনা হলো বস্তু জগতের প্রতিফলন। আমরা বস্তু জগতে যেটা দেখছি, যেটা শুনছি, বা যে জিনিসটা আমার মস্তিষ্কে আমার সাথে বস্তু জগতের বিভিন্ন বিষয়াবলীর সাথে আমার মস্তিষ্কের যখন একটা পারস্পরিক ইন্টারাকশন হচ্ছে, তখনই আমরা বস্তুটা সম্পর্কে জ্ঞান লাভ করছি, অর্থাৎ বস্তু সত্যতা সম্পর্কে জানতে পারছি। তো শিক্ষার্থীরা, দর্শনের এই উদ্দেশ্যই কি হলো? এই সত্যকে আবিষ্কার করা, এবং এই সত্যকে আবিষ্কারের মাধ্যমে কি করতে হবে? আমাদেরকে আমার তত্ত্ব বলো, সবকিছু বলো, মতবাদ বলো, সবকিছু এখানে অতি বৈজ্ঞানিক, অতি প্রাকৃতিক কোনো কিছুকে এখানে স্থান দেওয়া যাবে না। সোজা কথায় শিক্ষার্থীরা, মার্ক্সবাদের মূল উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক উপায়ে দর্শনের চিন্তা চেতনাকে এই জগতে প্রয়োগ করা, জগতের মানুষকে, এই জগতের বিষয়গুলিকে মানুষকে বৈজ্ঞানিক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করা, অতি প্রাকৃতিক চিন্তা চেতনা থেকে বের করে আনা, অর্থাৎ এই জগৎকে, এই সমাজকে অধিবিদ্যার করাল গ্রাস থেকে মুক্ত করা। শিক্ষার্থীরা, হেগেলের কথা বারবার আসবে, ফায়ারবাখের কথা বারবার আসবে, কেননা মার্ক্স তার এই উত্তরসূরিদের কাছ থেকে তিনি তার মতবাদটি গ্রহণ করেছিলেন। হেগেল যেখানে যে পরম ধারণার কথা বলেছিলেন, পরম সত্তার কথা বলেছিলেন, যার মাধ্যমে কি হয়েছিল, তিনি পরম সত্তা, পরম ধারণার এই তত্ত্বের মাধ্যমে তিনি কি করেছিলেন, যে তিনি জগতের ব্যাখ্যা দিতে যেয়ে কিন্তু তিনি মূলত হেগেলের এই তত্ত্বটা একটি ধর্মীয় বিষয়াবলীর অনুকরণেই, এটার একটা ধর্মের দিকে তিনি বারবার চলে গিয়েছিলেন। কিন্তু মার্ক্স কি করেছেন, ধর্ম থেকে তার এই তত্ত্বটাকে বের করে দিয়েছেন, এবং এর মাধ্যমে তিনি কি করেছেন, তার দর্শন আলোচনার পথটাকে সুগম করেছেন। শিক্ষার্থীরা, মোটামুটি আমরা মার্ক্সীয় দর্শন সম্পর্কে আমাদের একটি ধারণা হয়েছে। তোমরা আমার আগের ক্লাস বা এই ক্লাসটি করলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে মার্ক্স আসলে তার দর্শন সম্পর্কে, তিনি তার চিন্তা চেতনাটা কি ছিল, সেটা তিনি কি করেছেন, দর্শনকে তিনি এই মাটির পৃথিবীতে নিয়ে এসেছেন মানুষের কল্যাণে। এখানে অতি প্রাকৃতিক সত্তার কোনো স্থান তিনি দেননি, বা পরম ধারণা, পরম সত্তাকে তিনি এখানে গুরুত্ব দেননি। তিনি গুরুত্ব দিয়েছেন মানুষকে, সমাজকে, চেতনাকে, মানব মস্তিষ্কের সাথে সমাজের যে একটি পারস্পরিক ইন্টারাকশন ঘটেছে, এর মাধ্যমে মানুষ সমাজকে কিছু দিয়েছে, সমাজ থেকে সে কিছু গ্রহণ করেছে। এই যে পারস্পরিক আদান প্রদানের বিষয়াবলী, এখান থেকেই কি হয়েছে, মানুষের একটি সামাজিক সম্পর্ক গড়ে তুলেছে। এই সামাজিক সম্পর্কের ভিত্তিতে উৎপাদন সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। উৎপাদন সম্পর্কের মাধ্যমে কি হয়েছে, মানুষ নিজস্ব সম্পত্তি গড়ে তুলেছে। নিজস্ব সম্পত্তির পরে মানুষ ব্যক্তিগত সম্পত্তি গড়ে তুলেছে, এবং ব্যক্তিগত সম্পত্তির পরবর্তীতে মানুষ পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সৃষ্টি করেছে। এবং ব্যক্তিগত সম্পত্তি যখনই মানুষের বৃদ্ধি পেয়েছে, তখনই মানুষের মধ্যে কি হয়েছে, একটা শ্রেণী বৈষম্য দেখা দিয়েছে। মার্ক্সীয় দর্শনের
খুব খুব গুরুত্বপূর্ণ যে বিষয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব, শ্রেণী শোষণ, শ্রেণী বিভাজন, অর্থাৎ যে একটা সমাজে ধনিক শ্রেণীর সাথে নিম্নবিত্ত শ্রেণীর যে একটা সংঘর্ষ, যে সাংঘর্ষিক বিষয়গুলো ঘটে আসছিল যুগের পর যুগ, অর্থাৎ সামাজিক সম্পর্ক সৃষ্টি হওয়ার পর থেকে, সেখান থেকে বের হয়ে মানুষকে একটি সর্বহারা শ্রেণীকে একটি সুশৃঙ্খল সুন্দর সমাজ দেওয়ার চেষ্টা করেছেন এবং জগতের সকল মানুষকে তিনি সমান সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে তিনি মত দিয়েছেন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে মার্কসীয় দর্শনের পটভূমিকা সম্পর্কে সাধারণত মূলত আর কিছু তোমাদের বলার কিছু নেই। এখন আমরা মার্কসীয় দর্শনের যে উৎস, তোমাদেরকে তো আমি বই দিয়েছি, বইয়ের কথা আমি বলেছি যে তোমরা হারুন স্যারের বইটা পড়বে। আমি সাধারণত হারুন স্যারের বই তোমাদেরকে এর পরে রেফারেন্স বুক হিসাবে অনাদি কুমার মহাপাত্রের বইটাও পড়াবো। এখানে দেখো তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার, যে মার্ক্সবাদের 3টি উৎস ও 3টি দিক। মার্ক্সবাদটা যে কোন জায়গা থেকে মার্ক্সবাদটা এসেছে, অর্থাৎ মার্ক্সবাদের 3টি উৎস ও 3টি দিক। শিক্ষার্থীরা দেখো, মার্ক্সবাদের 3টি উৎস। 1 নম্বর ধ্রুপদী জার্মান দর্শন, তারপরে ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র, তারপরে ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি। শিক্ষার্থীরা, মার্ক্সবাদ বলতে আমরা কোনো নির্দিষ্ট বিষয়কে বুঝি না, ধরো, বা নির্দিষ্ট কোনো মতবাদকেও বুঝি না। এখানে দর্শন এসেছে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সমস্ত কিছুর সমন্বয়ে তিনি তার তত্ত্বটি দাঁড় করিয়েছেন। এখান থেকে মূল যে বিষয় দর্শন, রাজনীতি এবং অর্থনীতি, এই 3টি বিষয়টি যখন আমরা নিয়ে আসি, এই 3টি আসতে গিয়ে লেনিন বলেছেন যে এই 3টি বিষয় মূলত এসেছে তোমার এই 3টি বিষয়, যদি যে মার্ক্সবাদের 3টি উৎস, এই 3টি উৎস থেকে এই দর্শন, রাজনীতি এবং অর্থনীতি, এই বিষয়গুলো এসেছে। মার্ক্স তার এই তত্ত্ব দাঁড় করাতে গিয়ে তিনি তার উত্তরসূরিদের সাহায্য নিয়েছেন। উত্তরসূরিদের সাহায্যের আলোকে তিনি তার এই তত্ত্বগুলো দাঁড় করিয়েছেন। তার এই রাজনীতি, দর্শন এবং অর্থনীতি, এই 3টি তত্ত্ব যখন আমরা আলোচনা করি তখন এই 3টি, এই যে তার দর্শন বিষয়টি এসেছে, প্রথমেই এসেছে দেখো ধ্রুপদী জার্মান দর্শন থেকে। ধ্রুপদী জার্মান দর্শন থেকে তিনি হেগেলের দ্বন্দ্বতত্ত্ব এবং ফয়ারবাখের বস্তুবাদী তত্ত্বটি গ্রহণ করেছেন। তারপরে এসেছে ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র, এখান থেকে তার সমাজতন্ত্রের ধারণাটা এসেছে। তারপরে ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি, এখান থেকে তিনি অর্থনীতির ধারণাটা নিয়েছেন। তার মানে কি, এই যে 3টি ধারা, অর্থাৎ ধ্রুপদী জার্মান দর্শন, ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র এবং এখান থেকে ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি, এই 3টি থেকে তিনি কি করেছেন, তিনি তার দর্শন, সমাজ এবং অর্থনীতি বিষয়গুলো আলোচনা করেছেন। তোমরা একটু এটা রাইট ডাউন করে নাও যে মার্ক্সবাদ বলতে আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয় অথবা নির্দিষ্ট মতবাদকে তিনি বোঝাননি। এর মধ্যে দর্শন, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সমাজ ইত্যাদি নানা বিষয়, এসব নানা বিষয় সম্পর্কিত নানা মতবাদের সমাবেশ ঘটেছে। মার্ক্সবাদের কেন্দ্রীয় অবস্থানে রয়েছে মানুষ ও সমাজ। তোমাদেরকে প্রথমেই বলেছি যে কেন্দ্রীয় অবস্থানে রয়েছে মানুষ ও সমাজ। মানুষ ও সমাজকে কেন্দ্র করেই মার্ক্সবাদের মধ্যে নানা বিষয় ও নানা মতবাদের উদ্ভব ঘটেছে। এসব নানা বিষয়ের মধ্যে প্রধান ও সাধারণ হলো দর্শন, রাজনীতি ও অর্থনীতি। লেনিন প্রথম সুস্পষ্টভাবে বিষয়টি তুলে ধরেন। তিনি মার্ক্সবাদের 3টি প্রধান উৎসের কথা উল্লেখ করেন, দেখান যে কিভাবে এই 3টি উৎস থেকে 3টি দিকের উদ্ভব ঘটেছে। মার্ক্স তার মতবাদ গড়ে তোলার ক্ষেত্রে পূর্বসূরীদের চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। মানব সমাজের চিন্তার জগতে সেসব প্রশ্ন আগেই উত্থাপিত হয়েছিল। মার্ক্স সেগুলোর জবাব দেন তার মতবাদের এই প্রধান দিকগুলোতে এবং এক্ষেত্রে তিনি পূর্বসূরীদের চিন্তার ধারাবাহিকতা রক্ষা করে তার মতবাদকে বিকশিত করেন। এ প্রসঙ্গে লেনিন বলেন, মার্ক্সের সমগ্র প্রতিভাটাই এখানে যে মানব সমাজের অগ্রণী ভাবনায় যেসব জিজ্ঞাসা আগেই দেখা দিয়েছিল, মার্ক্স তারই জবাব দিয়েছেন। তার মতবাদের উদ্ভব হয়েছে দর্শন, অর্থশাস্ত্র এবং সমাজবাদের মহাচার্যেরা শিক্ষা দান করেছিলেন তারই সরাসরি ও অব্যবহিত অনুবর্তন হিসাবে। শিক্ষার্থীরা,
ধ্রুপদী জার্মান দর্শনের উদ্ভব ঘটেছিল 19 শতকে। এখানে কান্টের মতবাদ এবং হেগেলের মতবাদের আলোকে তিনি তার এই দ্বান্দ্বিক বস্তুবাদী মতবাদটি গড়ে তুলেছেন। কান্ট থেকে তিনি হেগেল থেকে দ্বন্দ্বটাকে গ্রহণ করেছেন এবং কান্ট থেকে তিনি তার এই মতটাকে গ্রহণ করে কান্ট এবং হেগেলের সমন্বয়ে তিনি তার দ্বান্দ্বিক বস্তুবাদের মতবাদটি গ্রহণ করেছেন। তো ধ্রুপদী জার্মান দর্শনকে তিনি মূলত দুটি ভাগে ভাগ করেছেন। শিক্ষার্থীরা দেখো, এই যে ধ্রুপদী জার্মান দর্শনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো, এক নম্বরে হলো হেগেলের দ্বন্দ্বতত্ত্ব, তারপর হলো ফয়েরবাখের বস্তুবাদ। এই যে হেগেলের দ্বন্দ্বতত্ত্বের প্রধান বৈশিষ্ট্যই হলো বিরুদ্ধতা। বিরুদ্ধতাই হলো গতি এবং পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই যে বিরুদ্ধতার মাধ্যমে কি ঘটে? বিকাশ ঘটে এবং বিকাশের এই পর্যায়টাকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ প্রথমটাকে তিনি বলেছেন সত্তার স্বীকৃতি, দ্বিতীয়টাকে বলেছেন সত্তার অস্বীকৃতি এবং সত্তা এবং স্বীকৃতি এবং অস্বীকৃতি মিলে হয়েছে তোমার সমন্বয়। শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু আমি বিষয়টা বুঝিয়ে বলছি যে তিনি যে বিরুদ্ধতার কথা বলেছিলেন, বিরুদ্ধতাই হলো গতি ও পরিবর্তনের মূল ভিত্তি। অর্থাৎ বিরুদ্ধতা আছে বলেই জগতের মধ্যে গতি ও পরিবর্তনের কি আছে? গতি ও পরিবর্তনের প্রক্রিয়া সমানভাবে কাজ করছে এবং বিরুদ্ধতাই জগতের সব চালিকা শক্তি। বিরুদ্ধতা ছাড়া কোনো বিকাশই সম্ভব নয়। বিরুদ্ধতার ধারণায় কি হয়? একই সাথে দুটো পরস্পর বিরোধী উপাদানের অস্তিত্ব প্রতিফলন ঘটে। দেখো, বিং, নট বিং, এবং তারপরে আসছে তোমার তৃতীয় পর্যায়ে তোমার বিকামিং। এভাবেও আমরা বলতে পারি স্বীকৃতির ধারণা। স্বীকৃতির ধারণাকে হেগেল প্রথমে বলেছেন যে স্বীকৃতির ধারণাকে তিনি প্রথমে বলেছেন নয় প্রতিনয় এবং তারপরে তিনি বলেছেন সমন্বয়। অর্থাৎ হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিতে বিকাশের তিনটি পর্যায় আছে। প্রথম পর্যায়ে কি হয়েছে? সত্তাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, স্বীকৃতি, অস্বীকৃতি, তারপরে এসেছে স্বীকৃতি এবং এই যে স্বীকৃতি এবং অস্বীকৃতির সমন্বয়ে কি হয়েছে? তোমার সমন্বয় ঘটেছে। এভাবেই বিকাশের প্রক্রিয়াটি তোমার বিকাশ লাভ করেছে। এই তিনটি পর্যায়কেই বলা হয়েছে দ্বান্দ্বিক ত্রয়ী। হেগেল এই তিনটি পর্যায়কেই কি বলেছেন? দ্বান্দ্বিক ত্রয়ী হিসাবে আখ্যায়িত করেছেন। শিক্ষার্থীরা, যে হেগেল বলেছেন যে বিকাশের এই পর্যায়ে তোমার কি হচ্ছে? বিকাশটাকে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে নয়, প্রতিনয় এবং সমন্বয়, অর্থাৎ থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। তো এভাবে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়, এভাবে তিনি বিকাশের বিষয়টাকে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। হেগেলের এই দ্বান্দ্বিক পদ্ধতি, দ্বান্দ্বিক দ্বন্দ্বতত্ত্ব, এই হেগেলের এই দ্বন্দ্বতত্ত্ব থেকে মার্কস কি করেছেন? তার দ্বন্দ্বতত্ত্বের মতটাকে গ্রহণ করেছেন, যার মাধ্যমে এখানে দ্বন্দ্ব মানেই বিকাশ। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস মনে রাখবে, দ্বন্দ্ব মানেই হলো বিকাশ। সমাজের বিকাশ লাভের ক্ষেত্রে দ্বন্দ্বের ভূমিকা অপরিসীম এবং এই যে দ্বন্দ্বের মাধ্যমে কি হয়? নতুনের, পুরাতনের বিলয় ঘটে, নতুনের উদ্ভব ঘটে। অর্থাৎ থিসিস, অ্যান্টিথিসিস, তারপরে মানে নয়, প্রতিনয়, তার মধ্যে কি হয়? একটি সমন্বয় ঘটে। শিক্ষার্থীরা দেখো, এভাবে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিসের মাধ্যমে
হেগেল তার দ্বন্দ্বতত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন। দ্বন্দ্বতত্ত্বের শুরু বিরুদ্ধতার ধারণা দিয়ে, কিন্তু বিরুদ্ধতাই শেষ কথা নয়। জগৎ বিরুদ্ধতায় থেমে থাকে না, বিরুদ্ধতা অতিক্রম করে সমন্বয়ের দিকে এগিয়ে চলে। এভাবে বিরুদ্ধতার মীমাংসা হয় সমন্বয়ের ধারণায়। এই সমন্বয়রূপ ধারণার নামই পরম ধারণা, অর্থাৎ দ্বান্দ্বিক প্রক্রিয়া এমন এক প্রক্রিয়া যা কেবল বিরুদ্ধতা সৃষ্টি করে না, বিরুদ্ধতার সমন্বয় করে। বিরুদ্ধতার সমন্বয় ঘটে পরম সত্তায়। পরম ভাবসত্তা বিরুদ্ধতা সৃষ্টি করে, আবার তার মীমাংসা করে। পরম ভাবসত্তা একদিকে বিশ্বের আদি, অন্যদিকে পরিণাম। পরম ভাবসত্তা দ্বন্দ্বের স্রষ্টা, আবার সব দ্বন্দ্বের অবসান এর মধ্যে ঘটে। শিক্ষার্থীরা, এরপরে আমরা তো তোমার হেগেলের দ্বন্দ্বতত্ত্ব আমরা দেখেছি যে মার্ক্সবাদের যে তিনটি উৎসের কথা পড়তে যেয়ে আমরা পড়েছি যে ধ্রুপদী জার্মান দর্শন, ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র এবং ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি। তো ধ্রুপদী জার্মান দর্শন পড়তে গিয়ে আমরা দেখেছি যে এখানে দুটি উৎসের কথা এসেছে, একটা হলো হেগেলের দ্বন্দ্বতত্ত্ব, আরেকটা হলো ফয়েরবাখের বস্তুবাদ। এখন শিক্ষার্থীরা আমরা ফয়েরবাখের বস্তুবাদ সম্পর্কে পড়ছি। ফয়েরবাখ তার বস্তুবাদী তত্ত্বটাকে কি করেছেন, যে হেগেলের যে পরম সত্তার ধারণাটাকে তিনি সম্পূর্ণ ভাবে নাকচ করে তার এই বস্তুবাদী মতটি কি করেছেন, তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এবং বস্তুবাদী মতটি, ফয়েরবাখের এই বস্তুবাদী মতটি কিন্তু তোমার এটা দর্শনে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি মতবাদ। এই বস্তুবাদী তত্ত্বের আলোকেই মার্কস কি করেছেন, তার দ্বান্দ্বিক বস্তুবাদী মতটিও প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই যে ফয়েরবাখের বস্তুবাদী মতবাদ। তোমরা অরিজিন এন্ড ভিউর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু গুরুত্বের সাথে পড়বে। দর্শনের ইতিহাসকে মূলত তিনি ভাববাদের আধিপত্য থেকে মুক্ত করতে সক্ষম হন। তার বস্তুবাদের আগমনের মধ্যে দিয়ে দর্শনে ভাববাদের মোহ কাটতে শুরু করে। ফয়েরবাখ দেখালেন প্রকৃতির বাইরে আধ্যাত্মিক বা অতিপ্রাকৃতিক শক্তি বলে কিছু নেই, সবকিছুই প্রাকৃতিক। এই মূর্ত জগৎ, প্রকৃতি জগতই আসল সত্য, মানুষ এই মূর্ত প্রকৃতির অংশ। তিনি মূলত বলার চেষ্টা করলেন যে মানুষই এই জগতের আসল সত্য। এই বস্তু জগৎ নিয়ে আমরা আলোচনা করতে যেয়ে আমরা মানুষ নিয়ে আলোচনা করব, মানুষের কথা বলবো। যে জিনিসটা আধ্যাত্মিকতার বাইরে বেরিয়ে মানুষ নিয়ে যে তত্ত্বটা আলোচনা করে, মানুষই হলো মূর্ত, মানুষই হলো সত্য, মানুষই হলো অতীন্দ্রিয় জগৎ থেকে তিনি তার এই বস্তুবাদী তত্ত্বের মাধ্যমে দর্শনকে টেনে আনলেন এবং পরম ভাবসত্তাকে পুরোপুরি এটাকে হেগেলের এই যে আত্মগত মত বা আত্মগত তত্ত্ব, পরম সত্তার ধারণাকে সম্পূর্ণভাবে তিনি বাদ দিয়ে কি করলেন, তিনি একটি মূর্ত রূপ দেওয়ার চেষ্টা করলেন এবং মূর্ত রূপ দেওয়ার আলোকে তিনি কি করলেন, তিনি তার বস্তুবাদী মতটি প্রকাশ করলেন। ফয়েরবাখের মতে যে মানুষ হলো বস্তু জগতের প্রতিফলন আর চেতনা হলো বস্তু জগতেরই একটা অংশ। ফয়েরবাখকে বলা হয় দ্য এজ অফ ফিলোসফার এনলাইটমেন্ট, অর্থাৎ আলোকিত যুগের দার্শনিক। তিনি মানব প্রজাতিকে এমন একটি সমাজ দেওয়ার চেষ্টা করেছেন যেখানে মানুষ ধর্মীয় প্রভাব থেকে মুক্ত হয়ে ব্যক্তি মানুষ হয়ে উঠবে সমষ্টিগত মানুষেরই একটি অংশ। তিনি এখানে ব্যক্তি মানুষকে মূলত প্রাধান্য দেননি, তিনি সমষ্টিগত মানুষকে প্রাধান্য দিয়েছেন। তিনি তার বস্তুবাদকে এমন একটি জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেখানে ধর্মের প্রভাব থেকে মানুষ মুক্ত হবে এবং ধর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে একটি আলোকিত চিন্তা চেতনা, অর্থাৎ মানব প্রজাতির একটি অনন্য প্রকৃতির অংশ হিসেবে মানব প্রজাতি তার নিজের জীবনকে প্রতিষ্ঠা করবে। এভাবে ফয়েরবাখ তার বস্তুবাদী তত্ত্বটিকে কি করেছেন, ইতিহাসে প্রতিষ্ঠা করেছেন এবং এই বস্তুবাদী তত্ত্বটিকে মার্কস তার দর্শনে, তার মতবাদে এটাকে
কি করেছেন, সংযুক্ত করেছিলেন। তো শিক্ষার্থীরা, ধ্রুপদী জার্মান দর্শনের ক্ষেত্রে হেগেল এবং ফয়েরবাখের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই যে মার্ক্সবাদের 3টি উৎস তোমরা খাতায় নিশ্চয়ই রাইট ডাউন করে রেখেছো এবং লিখেছো যে ধ্রুপদী জার্মান দর্শন, ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র এবং ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি। এর মধ্যে যে ধ্রুপদী জার্মান দর্শন, এটা খুবই ইম্পর্টেন্ট। মূলত মার্ক্সীয় দর্শনের পটভূমিকাও বলা যায় যে ধ্রুপদী জার্মান দর্শন। তো শিক্ষার্থীরা, আমরা হেগেল এবং ফয়েরবাখ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি। আমি তোমাদেরকে আবারও নেক্সট ক্লাসে, এই যে তোমাদেরকে তো এখনো বাকি আছে, আমি তোমাদেরকে একটা পড়ালাম ধ্রুপদী জার্মান দর্শন, এরপরে ফরাসি ইউটোপীয় সমাজতন্ত্র পড়াবো, তারপরে তোমাদেরকে ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি পড়াবো এবং তোমাদেরকে আমি আবার রিভিউ নিব যে ধ্রুপদী জার্মান দর্শনে হেগেল এবং ফয়েরবাখের মতটা কতটা গুরুত্বপূর্ণ মার্ক্সীয় দর্শনে, সেটা আমি তোমাদেরকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজ তোমাদেরকে আমি এ পর্যন্তই, আর তোমাদের ক্লাস আমি লম্বা করব না। তোমরা এতটুকুই আজকে যে দুটো ক্লাস করেছি, মূলত মার্ক্সীয় দর্শনের মূল বিষয়বস্তু বুঝতে হলে এই দুটো ক্লাস তোমরা খুব গুরুত্বের সাথে তোমরা করবে এবং তোমরা এরপরে খুব সহজে আমরা মার্ক্সীয় দর্শনের ভিতরে আমরা ঢুকতে পারবো। আমাদের যে সিলেবাসে আছে গ্রুপ এ এবং বিতে যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে শিক্ষার্থীরা, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর অবশ্যই নিজেরা সচেতন থাকবে, নিজের পরিবারের সাথে অবস্থান করবে, পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। আর অবশ্যই আমরা আশা করি যে আমাদের এই বৈশ্বিক মহামারী কেটে যাবে, আমরা আবার ক্লাসরুমে ফিরে যাব, তখন তোমাদের সাথে আমার আবার ক্লাসে দেখা হবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে ইনবক্স করতে পারো মেসেঞ্জারে, যখন ক্লাস আপলোড হবে ওখানেও তোমরা বিভিন্ন মেসেজ লিখতে পারো। আর তোমরা, আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো, আর তোমরা যদি না দেখো, কারণ আমাদের ক্লাস কবে খুলবে বা কিছু, আমরা আশা করছি আমাদের ক্লাস খুলে যাবে, কিন্তু কবে ক্লাস খুলবে আমরা জানি না। তো এই ভিডিওগুলোই আমাদের ভরসা। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তোমরা তোমাদের মতবাদ ব্যক্ত করবে, আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবে সবাই।